গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যে ধরনের প্রশ্ন আসার কথা ওরকম 15টি অঙ্কের একটা সেট আজকে করব। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক, একটি গাছ ভেঙে মাটিতে পড়ে যায় এবং এমনভাবে পড়ে যায় যে এর উপরের অংশটি এখনও তার কাণ্ডের সাথে আংশিকভাবে লেগে থাকে। যদি গাছটি 24 মিটার লম্বা হয় এবং এটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটি কত উচ্চতায় ভেঙে পড়েছিল। তাহলে ধরি এরকম গাছটা ধরো 24 মিটার লম্বা, এ বি হচ্ছে সেই গাছটি। এবার এটা কিছু উঁচু থেকে ভেঙে গেছে, ধরি সি পয়েন্ট থেকে ভেঙে গেছে। ভেঙে কী হবে, এই এসি অংশটা এইভাবে মাটিতে পড়বে এবং এইভাবে মাটিতে পড়েছে, পড়ে মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এইবার বলেছে গাছটি কত উঁচু থেকে ভেঙেছে, মানে সিবিটা কত। তাহলে ধরি এখানে এ বি হচ্ছে গাছ, এটা হচ্ছে 24 মিটার লম্বা বলে দিয়েছে। ধরি সি পয়েন্ট থেকে ভেঙেছে, তাহলে কত উঁচু থেকে ভেঙেছে না এক্স মিটার উঁচু থেকে ভেঙেছে। তাহলে সিবি সমান সমান এক্স মিটার। এইবার দেখো এই এসি অংশটাই মাটিতে এসে স্পর্শ করেছে সিডি অংশ হিসেবে, তাহলে আমরা বলতেই পারি এডি সমান সমান সিডি। এবার তাহলে সিডি কত হবে, পুরো দেখো এবিটা যদি 24 হয় তাহলে সিডি হবে 24 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। আমাকে বলেছে কত উচ্চতা থেকে ভেঙে গেছে, তাহলে আমার এইটা লম্ব বার করতে হবে। তাহলে এখানে আমরা কি করব না সাইন 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এখানে এক্স, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 24 মাইনাস এক্স। সাইন 30-র মান হাফ সমান সমান এক্স বাই 24 মাইনাস এক্স। তাহলে হচ্ছে 2x সমান সমান 24 মাইনাস এক্স, তাহলে 3x সমান সমান 24, অতএব x সমান সমান 8। তাহলে 8 মিটার ওপর থেকে ভেঙে গেছে। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যোগু 3 দিনে একটি কাঠের চেয়ার তৈরি করতে পারে এবং রাবু 4 দিনে একই চেয়ার তৈরি করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা কত দিনে একই ধরনের 14টি চেয়ার তৈরি করবে। তাহলে কি দেখো, যোগু কি করছে না, যোগু তৈরি করছে হচ্ছে 3 দিনে কাজটা, আর রাবু কি করছে, রাবু করছে হচ্ছে 4 দিনে কাজটা। তাহলে মোট কাজের পরিমাণ কত হবে, এ যদি 3 দিনে করে আর ও যদি 4 দিনে করে, মোট কাজের পরিমাণ 3 আর 4-এর লসাগু, তাহলে 12 ইউনিট কাজ। তাহলে 12 ইউনিট কাজটা হচ্ছে মোট কাজ। এই মোট কাজ 12 ইউনিট মানে হচ্ছে একটা চেয়ার। ঠিক আছে, এবার কটা চেয়ার তৈরি করতে বলেছে, বলেছে হচ্ছে 14টা চেয়ার। তাহলে একটা চেয়ার যদি 12 ইউনিট কাজ হয় তাহলে 14টা চেয়ারের পরিমাণ কত ইউনিট কাজ হবে, 12 × 14 ইউনিট, মানে 4 × 48, 12 আর 4 16, এত ইউনিট কাজ। তাহলে মোট কাজ হচ্ছে এখানে 168 ইউনিট। ঠিক আছে, এইবার কি বলেছে, দেখো যোগু 3 দিনে এই 12 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করবে 4 ইউনিট, 4 ইউনিট পার ডে। আর রাবু কি করছে, রাবু 4 দিনে 12 ইউনিট করছে, একদিনে করবে 3 ইউনিট পার ডে। এইবার যদি দুজনে একসঙ্গে কাজ করে তাহলে একদিনে তারা দুজনে মিলে কত করবে, 4 + 3 সমান সমান 7 ইউনিট কাজ। এবার 7 ইউনিট কাজ যদি একদিনে করে, 168 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে না 168/7, 7 দিয়ে ভাগ করলে 7 × 2 = 14, 4 × 7 = 28, 24 দিনে। তাহলে 14টি চেয়ার তৈরি করতে তাদের 24 দিন সময় লাগবে। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা এবং অঙ্কগুলি উল্টে দিলে প্রাপ্ত সংখ্যার যোগফল 99। যদি সংখ্যাটির অঙ্কগুলির মধ্যে 5-এর পার্থক্য থাকে তাহলে 2 অঙ্কের সংখ্যাটি কত হবে। আচ্ছা, একটা কথা বলছি, দেখো 2 অঙ্কের একটা সংখ্যা ধরি 25, তাহলে এখানে এককের অঙ্ক কি 5 আর দশকের অঙ্ক 2। এইবার বলেছে অঙ্কগুলো যদি উল্টে দিই, অঙ্কগুলো উল্টে দিলে কী হবে, সংখ্যাটা হবে 52। এখানে এককের অঙ্ক হবে কত 2 আর দশকের অঙ্ক হবে 5। এবার যদি এটার সঙ্গে যোগ করি তাহলে দেখো প্রথম যে এককের স্থানে যোগটা হবে 5 আর 2 = 7, এইটা কি হয়েছে না দেখো প্রকৃত সংখ্যার দশকের অঙ্ক আর এককের অঙ্কের যোগফল। কারণ দেখো 2 5, এখানেও দেখো 2 5। তার মানে যে যোগফলটা আমার সংখ্যাটা এবং উল্টে দেওয়া সংখ্যাটার মধ্যে আসবে সেই সংখ্যা দুটোর যোগফল হচ্ছে আমার 9, তাই তো, কারণ বলেছি 99। তাহলে দেখো এই দুটো সংখ্যার যোগফল 9, তাহলে এটা হতে পারে।
8 আর 3 11, এটা হবে না, 2 হবে না। 6 আর 1 7, 3 অপশনও হবে না, আর 8 আর 1 9, তাহলে এটাও হতে পারে। কারণ কি দেখো, 27 আর উল্টে দিলে 72, দেখো হচ্ছে 9। আবার এটা দেখো 18 আর উল্টে দিলে 81, এটাও দেখো এককের অঙ্ক নয়। তার মানে এই দুটোই হচ্ছে, আর বাকিগুলো হলো না। এইবার কি বলেছে, যদি সংখ্যার অঙ্কগুলোর মধ্যে পার্থক্য 5 হয়, অঙ্কগুলোর পার্থক্য দেখো, এবার 8 আর 1 এর পার্থক্য কত, 7, অতএব এটাও হবে না। এবার দেখো 2 আর 7 এর অঙ্ক দুটোর পার্থক্য 5, অতএব উত্তর 1। তাহলে দেখো এই অঙ্কটা আমরা অঙ্ক ছাড়া সেট অপশান নিয়ে করে ফেলতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি একটি সুষম বহুভুজের 20টি কর্ণ থাকে তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা হলো, ধরি বাহুর সংখ্যা nটি। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণ সংখ্যার ফর্মুলা কি, n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা হবে n ইন্টু n মাইনাস 3/2। তাহলে প্রশ্ন অনুসারে এটাই সমান সমান 20, কারণ বলেছে 20টি কর্ণ আছে। তাহলে এখান থেকে করলে কী হবে, n স্কোয়ার মাইনাস 3n সমান সমান 40। তাহলে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 40 সমান সমান 0। তাহলে n স্কোয়ার মাইনাস 8n প্লাস 5n মাইনাস 40 সমান সমান 0। তাহলে কত হবে, n মাইনাস 8 আর n প্লাস 5 সমান সমান 0। তাহলে n সমান সমান 8 মাইনাস 5। তাহলে বাহুর সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, অতএব তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে 8। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক, মান নির্ণয় করো 297 গুণ 303। তাহলে এই 297 গুণ 303, এটা দেখেই বুঝতে পারছো যে দুটোই 300 থেকে এটা 3 কম, এটা 300 থেকে 3 বেশি। তাহলে আমরা এটাই লিখব যে 300 মাইনাস 3, আর এটা লিখব 300 প্লাস 3। ঠিক আছে। তাহলে a মাইনাস বি, এ প্লাস বি, তাহলে কী হবে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 300 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 300 মানে হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, আর দুটোর জন্য 4টে শূন্য, আর এটা হচ্ছে 3 3 9। তাহলে এখান থেকে 9 বাদ দিলে হবে 9 আর 1 10, তারপরে 9 আর 1 10, 9 আর 1 10, 9 আর 1 10, 79,991। উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 14 বছরে সরল সুদের হারে বিনিয়োগ করলে 7 গুণ হয়ে যায়, একই হারে 18 গুণ হতে কত সময় লাগবে? 2 দশমিক স্থান পর্যন্ত পূর্ণ সংখ্যায় বার করো। মানে 2 দশমিক স্থান পর্যন্ত মানটা বার করতে হবে। ঠিক আছে। তাহলে 14 বছরে কত হয়, 7 গুণ হয়। তাহলে ধরি x টাকা 14 বছরে কত হয়, 7x হয়। তার মানে কি, x টাকার 6x টাকা সুদ হয়, 7x টাকা সুদ আসলে হচ্ছে, তাহলে সুদ হচ্ছে কত, 6x টাকা। তাহলে x টাকা 6x টাকা সুদ হয় 14 বছরে। তাহলে x টাকার 1 টাকা সুদ হবে 14/6 বছরে। আর কত বলেছে, 18 গুণ। 18 গুণ মানে 18x টাকা হবে। তাহলে সুদ কত হবে, x টাকার 18x টাকা হবে, তাহলে সুদ হবে 18x মাইনাস x মানে 17x টাকা। তাহলে x টাকার 17x টাকা সুদ হবে কত বছরে, 14 ইন্টু 17x/6। 7 দুগুণে 14, 3 দুগুণে 6। এবার 7 7 17 119, তাহলে 119/3 বছরে। এটা ভাগ করলে কত হবে না, 3 3 9, 10 11, 3 9 27, 1 28, 3 6 18, 3 6 18, 3 6 18 চলতে থাকবে। তার মানে 39.67 এত বছরে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 12 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের ছোট গোলক তৈরি করা হলে কয়টি ছোট গোলক তৈরি হবে? তাহলে 12 সেমি ব্যাসার্ধের যদি একটা বড় গোলকের আয়তনটা কত সেটা আগে বার করতে হবে। তাহলে 12 সেমি ব্যাসার্ধ, তাহলে গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। ঠিক আছে। তাহলে এখানে 4/3 ইন্টু পাই আর কিউব, মানে এখানে ব্যাসার্ধ বলেছে 12 সেমি, তাহলে 12 গুণ 12 গুণ 12, এত ঘন সেমি হচ্ছে বড় গোলকটার আয়তন। এবার কি বলেছে না, 2 সেমি ব্যাসার্ধে ছোট গোলক করতে হবে। তাহলে ছোট গোলকটার আয়তন কত হবে, ছোট গোলকটার আয়তন হবে হচ্ছে 4/3 ইন্টু পাই
ইন্টু 2 গুণ 2 গুণ 2, এটা হচ্ছে একটা ছোটো গোলকের আয়তন। এবার ধরি এক্সটি ছোটো গোলক তৈরি হবে, তাহলে একটি ছোটো গোলকের আয়তন যদি এটা হয়, তাহলে এক্সটি ছোটো গোলকের আয়তন ইন্টু এক্স। তাহলে এই যে এক্সটি ছোটো গোলকের আয়তনই বড় গোলকের আয়তনের সমান হবে, অর্থাৎ এই দুটো সমান সমান হবে। তাহলে এখান থেকে এক্স সমান সমান এটা বাই এটা হবে, তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 12 গুণ 12 গুণ 12, আর নিচে হবে 4/3 ইন্টু পাই 2 গুণ 2 গুণ 2। তাহলে 4/3 4/3 পাই পাই কেটে যাবে, 2 6 দুগুণে 12, 2 6 দুগুণে 12, আর 2 6 দুগুণে 12, তাহলে 6 গুণ 6 গুণ 6 মানে 216টি ছোটো গোলক তৈরি হবে। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং বিসি হলো সংশ্লিষ্ট বৃত্তের ব্যাস যার ওপর এ এবং ডি অবস্থিত। কোণ বিসিএ সমান সমান 19 ডিগ্রি এবং কোণ সিএডি সমান সমান 32 ডিগ্রি হলে কোণ এসিডি এর পরিমাপ কত? আচ্ছা, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে আঁকি। তাহলে এটা হচ্ছে বৃত্ত, তার বৃত্তস্থ চতুর্ভুজে বিসি হলো সংশ্লিষ্ট বৃত্তের ব্যাস। তাহলে প্রথমে আমরা বিসিটা আঁকি। এটা হচ্ছে সংশ্লিষ্ট বৃত্তের ব্যাস, এর ওপরেই এ আর ডি অবস্থিত। তাহলে ধরো এখানে এ আছে আর এখানে ধরো ডি আছে, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজটা কীরকম হবে? এ আর ডি, এই এ বি সি ডি হচ্ছে এই বৃত্তস্থ চতুর্ভুজ। এইবার কি বলেছে? কোণ বিসিএ বলেছে 19 ডিগ্রি, তাহলে বিসিএ এই কোণটা হচ্ছে 19 ডিগ্রি, ঠিক আছে। এইবার বলেছে কোণ সিএডি এই কোণটা বলেছে 32 ডিগ্রি। এইবার বলেছে কোণ এসিডি এর মান কত? এসিডি তার মানে এই যে এই কোণটার মান বার করতে বলেছে, এটা ধরে নিলাম এক্স ডিগ্রি, ঠিক আছে। এইবার দেখো আমরা বৃত্তের কেন্দ্রের একটা নাম দিও। তাহলে দেখো এই যে কোণ বিওসি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ বিএসি এটা হচ্ছে পরিধিস্থ কোণ। এখন আমাদের একটা জ্যামিতি ছিল যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে এই কোণ বিওসি এটা হচ্ছে 2 কোণ বিএসি, এই হচ্ছে আমাদের উপপাদ্যটা ছিল, ঠিক আছে। তাহলে এই কোণটা যদি এই কোণটার দ্বিগুণ হয়, আর এটার মান কত? বিওসি হচ্ছে দেখো 180 ডিগ্রি, তাহলে বিওসি যদি 180 ডিগ্রি হয় তাহলে টু বিএসি হচ্ছে 180 ডিগ্রি, অতএব বিএসি হবে হচ্ছে 180/2 মানে 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কি হবে না কোণ বিএডি প্লাস কোণ বিসিডি এই দুটোর মান হবে 180 ডিগ্রি, কারণ এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে এবার বিএডিকে আমরা লিখতে পারি কোণ বিএসি প্লাস কোণ সিএডি, আবার বিসিডিকে লিখতে পারি কোণ বিসিএ প্লাস কোণ এসিডি, ঠিক আছে। এটা চিত্র থেকে আমরা লিখতে পারি। এইবার দেখো বিএসি 90 ডিগ্রি আমরা জানি, বের করেছি, আর সিএডি এর মান বলে দেওয়া আছে 32 ডিগ্রি, বিএসি এর মানও বলে দেওয়া আছে 19 ডিগ্রি, আর এসিডি এর মান আমরা ধরে নিয়েছি এক্স, এইটাই সমান সমান 180 ডিগ্রি। তাহলে 9 আর 2 11, 1 হাতে রইল 1, 9 আর 3 12, 1 13, 1 14, 141 ডিগ্রি প্লাস এক্স সমান সমান 180 ডিগ্রি, অতএব এক্স সমান সমান 180 ডিগ্রি মাইনাস 141 ডিগ্রি সমান 39 ডিগ্রি। তাহলে কোণ এসিডি এর মান 39 ডিগ্রি, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x সমান সমান √15 ইনফিনিটি এবং x গ্রেটার দ্যান 0 হয়, তবে x² + 4 এর মান নির্ণয় করো। দেখো এই জাতীয় অঙ্কগুলো কি করে করবে না, x সমান সমান বলে দিয়েছে
15 রুট 15 এরকম রুটের মধ্যে 15 রয়েছে ডট 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 ইনফিনিটি, এটাকে আমি এক্স বলে দিয়েছে। এইবার কী করবো, আমি উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে কী হবে, এদিকে এক্স স্কোয়ার আর এদিকে যদি বর্গ করি একটা 15 বাইরে আসবে আর ভেতরে থাকবে √15 √15 ডট 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 ইনফিনিটি, তাই তো? কারণ এটা ইনফিনিটি মানে অনেকগুলো 15 রয়েছে, অসংখ্য, অর্থাৎ একটা 15 বাইরে আসলে এইটা আবার একই থেকে যাবে। তাহলে দেখো এইটুকু সেই এক্সই থেকে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা এইটুকুর জায়গায় এক্স লিখলে হবে কি না, এক্স স্কোয়ার সমান সমান 15x। ঠিক আছে, এবার যদি এটা এদিকে নিয়ে আসি, এক্স স্কোয়ার -15x সমান সমান 0, এক্স কমন গেলে x -15 সমান সমান 0, তাহলে অতএব x সমান সমান 0 অথবা x সমান সমান 15। এইবার দেখো x গ্রেটার দ্যান 0 বলেছে, অর্থাৎ x সমান সমান 0 এই মানটা হবে না, তাহলে x সমান সমান 15। এবার কার মান বার করতে বলেছে না, x স্কোয়ার প্লাস 4, তাহলে x স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস 4 মানে 15 স্কোয়ার মানে 225 প্লাস 4 229, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 কট স্কোয়ার থিটা সমান সমান 17 হয়, তবে থিটার মান কত যখন 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে না, 2 কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 কট স্কোয়ার থিটা সমান সমান 17। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা মানে আমরা ফর্মুলাটা কি জানি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এই কোসেক স্কোয়ার থিটার জায়গায় ওইটাই লিখে দেবো 2 × 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 কট স্কোয়ার থিটা সমান সমান 17, তাহলে 2 প্লাস 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট স্কোয়ার থিটা সমান সমান 17, তাহলে 2 কট স্কোয়ার থিটা প্লাস 3 কট স্কোয়ার থিটা 5 কট স্কোয়ার থিটা, আর দুইটাই পাশে আসলে 17 - 2 সমান সমান 15, তাহলে কট স্কোয়ার থিটা সমান সমান 15/5 সমান সমান 3, তাহলে কট থিটা সমান √3। তাহলে কটের কোন মান √3 না, কট 30 ডিগ্রি, তাহলে অতএব থিটা সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন ব্যক্তি তার যাত্রাপথের 120 কিলোমিটার 80 কিমি প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন, পরবর্তী 100 কিলোমিটার 40 কিমি প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করেন এবং 75 কিমি প্রতি ঘন্টা বেগে শুরুর স্থানে ফিরে আসেন। পুরো যাত্রা জুড়ে ব্যক্তির গড় গতি হলো। তা গড় গতিবেগের ফর্মুলা কি না, গড় গতিবেগ = মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, এইবার দেখো প্রথম 120 কিলোমিটার 80 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে, তাহলে প্রথম 120 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে, আমরা জানি টাইম = ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 120 কিলোমিটার যেতে তার সময় লেগেছে 120/80 ঘন্টা, তাহলে 0 0 কেটে গেল, 3 × 4 = 12, 4 × 2 = 8 মানে 3/2 ঘন্টা। আচ্ছা, পরের 100 কিমি 40 কিমি প্রতি ঘন্টা বেগে গেছে, তাহলে তার 100 কিমি যেতে তার কত সময় লেগেছে 100/40 ঘন্টা, 0 0 কেটে গেল, 5 × 2 = 10, 2 × 2 = 4, 5/2 ঘন্টা। এইবার কি বলেছেন, তিনি 75 কিমি প্রতি ঘন্টা বেগে শুরুর স্থানে ফিরে এসেছেন। তাহলে কতটা পথ গেছিলেন, প্রথমে 120 কিমি গেছে, পরে 100 কিমি গেছে, মোট 220 কিমি পথ গেছে। তাহলে 220 কিমি পথ 75 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এসেছেন, তাহলে তার ফিরে আসতে মোট সময় লেগেছে 220/75, 5 দিয়ে কাটলে 5 × 15 = 75, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, 4 × 5 = 20 মানে 44/15 ঘন্টা। তাহলে আমরা এবার গড় গতিবেগ বের করার জায়গায় এই ফর্মুলায় যদি বসাই, তাহলে মোট দূরত্ব কত, এখানে মোট দূরত্ব হচ্ছে 220 গেছে, আবার 220 এসছে, তার মানে 220 × 2, আর মোট সময় হচ্ছে 3/2 প্লাস 5/2 প্লাস 44/15। আচ্ছা, এর লসাগু কত হচ্ছে, এর লসাগু হচ্ছে 15 আর 2 = 30, তাহলে 15 × 2 = 30, 3 × 15 = 45, এটা 5 × 15 = 75, আর 44 × 2 = 88, আর উপরে রয়েছে 220 ×
2, তাহলে এটা করলে হবে হচ্ছে 440 বাই 45 প্লাস 75 মানে 120 প্লাস 88 মানে 208, নিচে থাকবে 208 আর উপরে চলে যাবে 30। এবার এটা কাটাকুটি করি, তাহলে এটা প্রথমে কত দিয়ে যাবে 2, 15 দুগুণে 30, 2 104, 4 দিয়ে কাটি 4 একে 4, 4 একে 4 0, 4 দিয়ে কাটি 4 দুগুণে 8, 4 6 24, 2 দিয়ে কাটলে 55 আর 2 দিয়ে কাটলে 13, তাহলে উপরে আছে 55 × 15, তার মানে হচ্ছে 5 15 75 আর 5 15 75 82 বাই 13। এবার 13 দিয়ে ভাগ করে দিই 800 বুঝি, তাহলে 6 13 78, 4 5 45, 3 13 39, তাহলে 63 দশমিক। দেখো এখানে অপশনে 63 দশমিক একটাই আছে, তাহলে উত্তর 1, 63.46 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে এর গড় গতিবেগ। আচ্ছা, পরের অঙ্ক বলেছে পি কিউ এবং আয়ের অনুপাত 10:12:9 এবং তাদের ব্যয়ের অনুপাত 12:15:8। যদি কিউ তার আয়ের 25% সঞ্চয় করে তাহলে পি কিউ এবং সঞ্চয়ের অনুপাত কত? ঠিক আছে, বলেছে পি কিউ আর বলেছে আয়ের অনুপাত 10:12:9। ধরি পি এর আয় 10x টাকা, কিউর আয় 12x টাকা, তাহলে এর আয় 9x টাকা। ঠিক আছে, এবার বলছে ব্যয়ের অনুপাত কত না 12:15:8। তাহলে ধরি পি এর ব্যয় 12y টাকা, কিউর ব্যয় 15y টাকা আর এর ব্যয় 8y টাকা। ঠিক আছে, এইবার একটা বলে দিয়েছে যে যদি কিউ তার আয়ের 25% সঞ্চয় করে, 25% সঞ্চয় করা মানে 75% খরচ করে, তাহলে আয় কত? কিউয়ের আয় হচ্ছে 12x টাকা, এর মধ্যে 75% খরচ করে মানে 75/100, 12x টাকা 75, এটা হচ্ছে কিউ। তাহলে ব্যয়টা কত না সমান 15y টাকা। তাহলে দেখো 3 25 দিয়ে কাটলে 4, 4 3 12, তাহলে x সমান কত হচ্ছে 15y/9, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, তার মানে হচ্ছে 5y/3। ঠিক আছে, এখান থেকে আমরা x সমান y এর সম্পর্ক বার করে নিলাম। এরপরে দেখো বলেছে পি কিউ আর এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে পির সঞ্চয় কত? পির সঞ্চয় হচ্ছে 10x - 12y, কিউর সঞ্চয় 12x - 15y, আর এর সঞ্চয় 9x - 8y। এটাই। এবার দেখো সব এক্সগুলোকে y করে দেবো, কারণ x সমান 5y/3, তাহলে 10 × 5y/3 মানে 50/3y - 12y। আবার x এখানে বসিয়ে দিই, 12x এর জায়গায় বসাবো 5y/3 - 15y, 3 4 12, 4 5 20 মানে 20y/15। এবার 9x এর জায়গায় বসাবো 5y/3 - 9y, 3 3 9, 3 5 15y/8y। তাহলে দেখো 15y/8y মানে এটা 7y আসছে, আর এটা 5y আসছে, আর এটা বিয়োগ করে দিই, এটা বিয়োগ করলে 3 হবে 50y, 3 12 36y মানে হচ্ছে এটা আসছে 14y/3। তাহলে পি কিউ আর এর সঞ্চয়ের অনুপাত কত? সঞ্চয়ের অনুপাত হবে হচ্ছে 14y/3 5y 7y। এবার দেখো 3 দিয়ে যদি গুণ করে দিচ্ছে সব কটাকে, তাহলে হবে 14y 3 5 15y 3 7 21y। এবার দেখো ওয়াইগুলো কেটে গেলে 14:15:21, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x + 1/x = 15 হয় তবে 7x² - 9x + 7/x² - x + 1 এর মান কত? এটাই কার মান বার করতে দিচ্ছে সেটাই আগে লিখে নিই। 7x² - 9x + 7/x² - x + 1।
ঠিক আছে, এটা কি করব, উপর আর নিচ দুটো সংখ্যাগুলোকেই এক্স দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো উপরেরটা যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে 7x² বাই এক্স হবে, মানে উপরে থাকবে 7x। এটাকে 9x বাই এক্স হলে 9 প্লাস 7/x, আর নিচেরটাকেও যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে থাকবে x মাইনাস 1 প্লাস 1/x। তাহলে এখান থেকে যদি 7x প্লাস 7/xকে একসঙ্গে রাখলাম, মাইনাস 9 লিখলাম, ঠিক আছে। আর এখানে রাখলাম x প্লাস 1/x মাইনাস 1। এবার দেখো এই দুটো থেকে যদি 7 কমন নিই, 7 কমন নিলে x প্লাস 1/x থাকবে, আর উপরে মাইনাস 9, আর নিচে x প্লাস 1/x মাইনাস 1। এবার x প্লাস 1/x এর মান বসিয়ে দেবো, তাহলে 7 গুণ 15 মাইনাস 9, আর নিচে থাকবে 15 মাইনাস 1। 7 15 105, 105 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 96, আর 15 থেকে গেলে 14। এবার 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 48 দুগুণে 96, তার মানে 48/7, উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 6^25 প্লাস 6^26 প্লাস 6^27 প্লাস 6^28 নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে কী কী আছে, আছে 6^25 প্লাস 6^26 প্লাস 6^27 প্লাস 6^28। এখান থেকে যদি 6^25 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে, প্রথমে এটার থেকে প্রথমটায় পড়ে থাকবে 1, দ্বিতীয়টায় 6^26 থেকে 6^25 কমন দিলে পড়ে থাকবে একটা 6^1, আরেকটা 6^27 থেকে 6^25 কমন নিলে পড়ে থাকবে 6^2, আর যদি 6^28 থেকে 6^25 নিই তাহলে 6³ পড়ে থাকবে। তাহলে পরে 6^25 1 6, 6² হচ্ছে 36, আর 6³ হচ্ছে 216। তাহলে 6^25 ইন্টু 3×8 19, 1 1 2, 2 3 5, আর 2 249। তাহলে 6^25 ইন্টু 249, তাহলে এই সংখ্যাটা 249 দ্বারা বিভাজ্য, উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে রিয়া 2টি প্যাকেট ডিটারজেন্ট 96 টাকা দরে বিক্রি করেছে। একটি প্যাকেটে সে 20% লাভ করে এবং অন্যটিতে সে 20% লোকসান করে। সম্পূর্ণ প্রক্রিয়ায় নিট লাভ বা ক্ষতি কত। দেখো বলেছে 96 টাকা দামে দুটো জিনিস বিক্রি করেছে এবং একই দামে দুটো জিনিস বিক্রি করেছে, একটায় 20% লাভ করেছে, একটায় 20% ক্ষতি করেছে। যদি দুটো জিনিসের ক্রয় মূল্য এক হয় এবং একটায় 20% লাভ হয় এবং একটায় 20% ক্ষতি হয়, তাহলে আখেরে তার ক্ষতি হবে, এবং কত পার্সেন্ট ক্ষতি হবে সেটা হচ্ছে 20 × 20/100, তার মানে 4% ক্ষতি হয়েছে। এইবার দেখো এক একটা জিনিসের বিক্রয় মূল্য 96 টাকা, তাহলে দুটো জিনিসের বিক্রয় মূল্য কত হবে, তা দুটো জিনিসের বিক্রয় মূল্য হবে 96 × 2 192 টাকা। তাহলে দেখো 4% যদি ক্ষতি হয় তার মানে হচ্ছে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 192 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/96 ইন্টু 192, 2 দিয়ে কাটবে, তাহলে 200 টাকা। তাহলে দেখো 192 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 200 টাকা, তাহলে তার ক্ষতি হয়েছে 200 - 192 8 টাকা, তাহলে 8 টাকা ক্ষতি হয়েছে, উত্তর 4।